হ্যালো সবাইকে, আমি সম্ভাবনা। আর আজকে আমরা আমাদের লিকুইড স্টেট যেটা আমরা করছিলাম, সেই লিকুইড স্টেটের ফোর্থ লেকচার আমরা আজকে স্টার্ট করব। ঠিক আছে, এর আগে আমরা কলিগেটিভ প্রপার্টিজ পড়ছিলাম। তো কলিগেটিভ প্রপার্টিজ আমাদের দুটো পড়া হয়েছিল। একটা পড়া হয়েছিল হলো রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, আর আরেকটা পড়া হয়েছিল হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, তাই না? এই দুটো আমরা কভার করেছিলাম। তো আজকে এর পরের যে দুটো আমাদের কোয়ালিটেটিভ প্রপার্টিজ পড়ার আছে, একটা হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, আর আরেকটা হচ্ছে অসমোটিক প্রেশার। এই দুটো আজকে আমরা কভার করছি। ওকে, এরপরে আমরা রিভার্স অসমোসিস কি হয় সেই জিনিসটা একটুখানি বোঝার চেষ্টা করবো। সেটা মোরালেস অসমোটিক প্রেশারের মধ্যে ওখানেই জিনিসটা পড়বে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা পড়া শুরু করার আগেই বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যেকোনো আপডেট, যেকোনো নোটিফিকেশন তোমরা যেন ঠিকঠাক মতো করে পেয়ে যাও। আচ্ছা, এবার ফ্রিজিং পয়েন্ট যদি আমরা স্টার্ট করতে চাই, তার আগে আমরা আগের দিন কলিগেটিভ প্রপার্টিজ পড়েছি। কলিগেটিভ প্রপার্টি কোনটা হয়? যেটা হচ্ছে যে প্রপার্টি গুলো কোন নেচারের সলিউট বা কোন নেচারের সলভেন্ট তার উপরে ডিপেন্ড করছে না। কলিগেটিভ প্রপার্টি কার উপর ডিপেন্ড করছে? নাম্বার অফ সলিউট পার্টিকলস। নাম্বার অফ সলিউট পার্টিকলস মানে কি, আমাদের যে দ্রাবকণা আছে, দ্রাবকণা কত মোল আছে বা কত সংখ্যায় আছে, সেই সংখ্যাটা খালি কলিগেটিভ প্রপার্টিতে ম্যাটার করছে। কোন নেচার আছে, কি রকম, সেই জিনিসগুলো কিন্তু কোয়ালিটেটিভ প্রপার্টিজ এর মধ্যে আমাদের তোমার কোনো রকম সেটাতে কোনো এফেক্ট করছে না। তাহলে এর আগে যখন আমরা রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার পড়েছিলাম, তখন আমরা কি দেখেছিলাম? যে একটা কোনো যদি কোনো পিওর সলভেন্ট হয়, একটা কোনো যদি বিশুদ্ধ দ্রাবক হয়, সেই দ্রাবকের যেটা আমার ভেপার প্রেশার হবে, যেটা বাষ্পচাপ হবে, তার মধ্যে যদি আমি কোনো একটা অনুদ্বায়ী, কোনো একটা মানে নন ভোলাটাইল, যেটা অনুদ্বায়ী, কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য যদি আমরা কোনো একটা দ্রাবক সেটার মধ্যে দিয়ে দিই, তাহলে কি হচ্ছে? সেটার যে ভেপার প্রেশারটা কি হচ্ছে? ডিক্রিজ করছে। আমরা কি বলছি? রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, তাই না? ভেপার প্রেশারটা ডিক্রিজ করছে। তারপরে আমরা যেটা দেখেছিলাম, যে যখন আমরা কোনো একটা তোমার বিশুদ্ধ দ্রাবক যদি থাকে, সেই বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যদি আমরা কোনো একটা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক মিশিয়ে দিই, তাহলে কি হচ্ছে? তাহলে সেটার বয়লিং পয়েন্টটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তখন আমাকে বেশি হিট দিতে হচ্ছে সেখানে। মানে যখন আমরা তোমার একটা গ্রাফ আমরা করেছিলাম না, আমরা একটা গ্রাফ করেছিলাম, এই পাশে দেখাচ্ছি। যে যদি এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এদিকটাতে যদি ভলিউম থাকে, আর এদিকে যদি টেম্পারেচার থাকে, এদিকে যদি ভলিউম থাকে, আর এদিকটাতে যদি টেম্পারেচার থাকে, তাহলে টেম্পারেচার আর ভলিউমের রেসপেক্টে কি হবে? ভেপার প্রেশারটা কিন্তু, টেম্পারেচার যত বাড়তে থাকবে তত কিন্তু আমার ভেপার প্রেশারটাও বাড়তে থাকবে। কিন্তু সেখানে আমরা কি দেখেছিলাম? যেটা হচ্ছে পিওর সলভেন্ট, যেটা বিশুদ্ধ দ্রাবক, সেটার ক্ষেত্রে ভেপার প্রেশারটা সেটার ক্ষেত্রে বয়লিং পয়েন্টটা কিন্তু অনেকটা কম হচ্ছে। কিন্তু যেটার ক্ষেত্রে আমরা কোন একটা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক মিশিয়ে দিচ্ছি, দিয়ে সেই সলিউশনটার কি হচ্ছে? সেই সলিউশনটা কিন্তু আমাদের যেটা বয়লিং পয়েন্টটা, সেই বয়লিং পয়েন্টটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা দেখেছিলাম, তাই না? তো এবার আমরা যে আগের দিন রিলেটিভ লোয়ারিং আমরা যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার করেছি, আর আমরা ইসে করেছি তোমার এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। তো ডিপ্রেশন অফ যে ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন মানেটা কি? কমে যাওয়া। ডিপ্রেশন মানে হচ্ছে কমে যাওয়া। আর ফ্রিজিং পয়েন্ট কোথায়? যেই পয়েন্টে গিয়ে আমার কি হচ্ছে, যেই পয়েন্টটা থেকে আমার কোনো একটা লিকুইড সেটা সলিডিফাই হওয়া শুরু করছে, কোনো একটা তরলের যেখান থেকে কঠিনীভবন হওয়া শুরু করছে, সেটা বরফে বা যদি জল হয়, জল বরফে পরিণত হওয়া শুরু করছে, বা যে কোনো লিকুইড সেটা যখন কঠিনে পরিণত হওয়া শুরু করছে, সেই যে পয়েন্টটা, সেটাকে আমরা বলছি ফ্রিজিং পয়েন্ট। তাহলে এখানে আমরা কি বললাম? আমরা বললাম যে যদি ধরো আমাদের কোনো একটা সলভেন্ট থাকে, একটা বিশুদ্ধ যদি আমাদের এখানে সলভেন্ট থাকে, এই সলভেন্টটা যেই টেম্পারেচারে ফ্রিজ করবে, মানে যেই টেম্পারেচারে একটা কঠিনীভবন হওয়া শুরু হবে, যদি আমরা সলভেন্টকে আগের দিনও এ দিয়ে ডিনোট করেছি, তাই না? আমরা এ দিয়ে ডিনোট করেছি। এবার এই সলভেন্টটার মধ্যে যদি কোনো একটা বি মলিকিউল থাকে, যে বি মলিকিউলটা কি? এটা হচ্ছে আমাদের দ্রাবটা। যে দ্রাবটা আমাদের কি? অনুদ্বায়ী, মানে যেটা নন ভোলাটাইল, আর তার সাথে কি? এটা তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে? তো এই কণাটা এইটার এখানে পড়ার ফলে কি হচ্ছে? যে সলিউশনটা তৈরি হচ্ছে, এই দুটোর মিশ্রণের ফলে যে সলিউশনটা তৈরি হচ্ছে, সেই সলিউশনটার মধ্যে কি আছে? এও আছে, বিও আছে।
এও আছে বিও আছে। তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার যে ফ্রিজিং পয়েন্টটা হবে, সেই ফ্রিজিং পয়েন্টটা কি হবে, এটার থেকে কি হবে, অনেক কম হয়ে যাবে। মানে কি হচ্ছে আমার, ডিপ্রেশন হয়েছে, ফ্রিজিং পয়েন্টটা আমার মানে অনেকটাই কমে যাচ্ছে। এবার এই যে ফ্রিজিং পয়েন্টটা আমার অনেক কমে যাচ্ছে, এই জিনিসটা কেন হচ্ছে, এটা হচ্ছে আমরা এখন বোঝার চেষ্টা করবো। এই জিনিসটা অনেকটা আমাদের যেভাবে আমরা বয়লিং পয়েন্ট করেছিলাম, যে বয়লিং পয়েন্টের যখন একটা কোনো আমাদের বিশুদ্ধ সলিড থাকছে, বিশুদ্ধ কোনো যদি যখন আমাদের একটা সলভেন্ট থাকছে, তার মধ্যে আমরা যখন কোনো দ্রাবক মেশাচ্ছি, সেটার বয়লিং পয়েন্টটা হচ্ছে যেমন সেখানে বেড়ে যাচ্ছে, ব্যাপারটা সেরকমই, সেখানে ফ্রিজিং পয়েন্টটাও হচ্ছে কমে আসবে। ঠিক আছে, এভাবে করে জিনিসগুলোকে আমাদের এখন বুঝতে হবে। আচ্ছা, তার মানে আমরা কি বলছি, যে যখন কোনো একটা, ধরো এখানে যেটা আমরা বললাম, যে যেখানে আমাদের একটা কোনো বিশুদ্ধ, যখন আমাদের একটা দ্রাবক থাকবে, তার মধ্যে আমরা যখন একটা অনুত বাই কোনো একটা দ্রাবক মেশাবো, তো যেই সিস্টেমটা তৈরি হবে, সেই সিস্টেমের কি হবে, ফ্রিজিং পয়েন্টটা ডিক্রিজ করে যাবে। এবার এই ফ্রিজিং পয়েন্টটা যে ডিক্রিজ করবে, এর ব্যাপারটাই হচ্ছে আমাদের এখন বুঝতে হবে। আচ্ছা, তার আগে বলে রাখি যে ফ্রিজিং পয়েন্ট কাকে বলে। ফ্রিজিং পয়েন্টটা আমরা কাকে বলি, ধরো কোনো একটা লিকুইডের ক্ষেত্রে, সে কোনো লিকুইডের তো একটা তোমার নির্দিষ্ট হচ্ছে একটা এমন একটা টেম্পারেচার থাকবে কোনো একটা লিকুইডের, যে টেম্পারেচারটাতে হচ্ছে সেই লিকুইডটা বয়েল হবে। তাই না, আগের দিন যখন আমরা বয়েলিং পয়েন্ট করেছিলাম, আমরা দেখেছিলাম যে কোনো একটা লিকুইডের এমন একটা নির্দিষ্ট তোমার পয়েন্ট থাকবে, যে পয়েন্ট থেকে ওটা বয়েল হওয়া শুরু করবে। মানে যেই পয়েন্টটা থেকে ওটা বয়েল হওয়া শুরু করে, সেই পয়েন্টটাকে আমরা বলছি বয়েলিং পয়েন্ট। কিন্তু তার আগে কিন্তু ওটা বয়েল করছে না, বা সেই পয়েন্টটা অবধিও কিন্তু সেটা বয়েল করছে না, সেই পয়েন্টটার পরে সেটা বয়েল হওয়া স্টার্ট হচ্ছে। তো যেই পয়েন্ট থেকে ওটা ইনিশিয়েট করছে তোমার, যেই পয়েন্টটা থেকে ওটা তোমার বয়েল করাটা স্টার্ট হচ্ছে, ধরো এই পয়েন্টটাকে যদি আমি বলি যে এই পয়েন্টটা হচ্ছে আমার বয়েলিং পয়েন্ট, তার মানে কি এর পর থেকে এটা কি করবে, বয়েল হওয়াটা ইনিশিয়েট হবে, মানে বয়েল হতে শুরু করবে। তাহলে তাহলে এরকম একটা পয়েন্টকে আমরা বলছিলাম হচ্ছে বয়েলিং পয়েন্ট। তাহলে এখন যদি আমাদেরকে ফ্রিজিং পয়েন্ট বের করতে হয়, তাহলে ফ্রিজিং পয়েন্ট আমরা কাকে বলবো, যে যেই পয়েন্টটা থেকে মানে আমাদের কি হচ্ছে, ফ্রিজিং এ কি হচ্ছে, আমাদের একটা তরল ছিল, সেই তরলটা কি হচ্ছে, কঠিনে পরিণত হচ্ছে, তরলটা আমাদের কি হচ্ছে, কঠিনে পরিণত হচ্ছে, তাই না। সেই তরলের একটা ভেপার প্রেশার ছিল, তরলের একটা ভেপার প্রেশার ছিল। এবার আমরা কি বলছি, যে তরলের ভেপার প্রেশারটা ভেরি ইম্পর্টেন্ট, যেই পয়েন্টে আমাদের যে তরলের ভেপার প্রেশার, সেটা সেই পদার্থেরই কঠিনের ভেপার প্রেশারের সাথে সমান হবে। যেই পয়েন্টে তরলের ভেপার প্রেশার আর কঠিনের ভেপার প্রেশার এই দুটো আমার সেম হয়ে যাচ্ছে, সেই পয়েন্টটাকে আমরা কি বলছি, সেই পয়েন্টটাকে আমরা বলছি হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। সেই পয়েন্টটাকে আমরা কি বলছি, ফ্রিজিং পয়েন্ট বলছি। মানে কি বলতে চাচ্ছি, যে ধরো এই যে আমাদের লিকুইডটা, এই লিকুইডটার একটা ভেপার প্রেশার আছে। এবার ধরলাম এই ভেপার প্রেশারটা, আর এই যে এই লিকুইডটার যে একটা ধরো ভেপার প্রেশার আছে, সেই ভেপার প্রেশারটাকে আমরা ধরলাম হচ্ছে P0 A। ওকে, নোটটা নিচে লিখে দিয়েছি ভুল করে। আচ্ছা, তো এই আমাদের যে এই সলভেন্টটা আছে, এই সলভেন্টের ভেপার প্রেশার আমরা ধরলাম হচ্ছে আহ P0 A। ঠিক আছে, এটার ভেপার প্রেশার হচ্ছে P0 A। আর এই পদার্থটাই, এটাই যখন হচ্ছে তোমার কঠিনে পরিণত হচ্ছে, এই সলিউশনটা, এই সলভেন্টটা যখন কঠিনে পরিণত হচ্ছে, তখন ধরলাম ওর যে ভেপার প্রেশারটা হচ্ছে, সেটা হচ্ছে P-A। এবার যেই পয়েন্টে P0 A আর P-A এই দুটো হচ্ছে আমার সেম হয়ে যাবে, সেই পয়েন্টটাকে আমি কি বলবো, ফ্রিজিং পয়েন্ট। P0 A যেটা, এটা এটা ভেপার প্রেশার, কার ভেপার প্রেশার, এটা এটা যেটা সলিউশন স্টেটে, মানে এটা লিকুইড স্টেটে, সলভেন্টে যখন লিকুইডে আছে তখন এটার ভেপার প্রেশারটা হচ্ছে P0 A। আর এই সলিউশনটাই যখন কঠিন হয়ে যাচ্ছে, তখন ওর যে ভেপার প্রেশারটা হচ্ছে, সেটা কত হচ্ছে, P-A। তাহলে যেই পয়েন্টে এসে আমার P0 A আর P-A এই দুটো সেম হয়ে যাচ্ছে, সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, ফ্রিজিং পয়েন্ট বলবো। মানে সরি, যে পয়েন্টে এসে আমাদের কোনো একটা তরলের যে বাষ্পচাপ, সেই তরলের বাষ্পচাপটা, যেই টেম্পারেচার এসে তরলের বাষ্পচাপ আর আমাদের সেই তরলটা যখন কঠিনে পরিণত হচ্ছে, সেই কঠিনের বাষ্পচাপ, যে টেম্পারেচারে এই দুটো সেম হয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো, ফ্রিজিং পয়েন্ট বলবো। ঠিক আছে, এবার এই জিনিসটাকে ধরো যদি আমরা আবার একটা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ধরো এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এদিকে আমরা আবার ভেপার প্রেশারই নিচ্ছি, এই সাইডটাতে আমরা ভেপার প্রেশার নিচ্ছি। এটাকে এক্স অ্যাক্সিস বললাম বোধহয় আমি, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। ঠিক আছে, ভুল হয়ে গেছে।
তো ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস। এদিকেও বোধহয় ভেপার প্রেশার যখন আমরা এদিকে নিচ্ছি, আর এদিকে আমরা কি নেবো, এদিকে আমরা নেবো হচ্ছে টেম্পারেচার। এদিকে আমরা কি নেবো, টেম্পারেচার নেবো। এবার আমরা আগের দিনই যখন বয়লিং পয়েন্ট করেছিলাম, বয়লিং পয়েন্ট আমরা কি বলেছিলাম, যে আমাদের কোনো একটা সিস্টেমের মধ্যে যেটা পিওর সলভেন্ট থাকবে, যেটা বিশুদ্ধ দ্রাবক থাকবে, সেই বিশুদ্ধ দ্রাবকে কি হবে, বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে আমাদের যে ভেপার প্রেশারটা হবে, সেই ভেপার প্রেশারটা এমনিও টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে ভেপার প্রেশার বাড়তে থাকে। তো বিশুদ্ধ যেটা আমার দ্রাবক থাকবে, সেই বিশুদ্ধ দ্রাবকের কিন্তু ভেপার প্রেশারটা হচ্ছে বেশি হবে। তো এটা আমরা ধরলাম, এটা আমাদের পিওর যে সলভেন্ট, একটু পেছনে আসছি এক মিনিট। এটা আমাদের যে পিওর সলভেন্ট, এটা হচ্ছে আমাদের পিওর সলভেন্ট। পিওর সলভেন্টের জন্য এটা হচ্ছে আমাদের ভেপার প্রেশারটা হবে, ঠিক আছে। আর এটা কি হবে, তাহলে আমাদের যেটা সলভেন্ট, এটার মধ্যে আমাদের এই সলিউশনটার মধ্যে আমাদের পিওর সলভেন্টের সাথে একটা অনুদ্বায়ী দ্রাবক দ্রবীভূত আছে, সেই যে সলিউশনটা ধরলাম, সেই সলিউশনটার কি হচ্ছে, সলিউশনটার ভেপার প্রেশারটা এরকম হচ্ছে। এবার তুমি যে কোনো একটা পয়েন্টে দেখো, বাট এই পয়েন্টে এখান থেকে এটার ভেপার প্রেশার যা হবে সলিউশনে, এই পয়েন্টে কিন্তু পিওর যে সলভেন্টটা, পিওর সলভেন্টের ভেপার প্রেশারটা কিন্তু বেশি হবে। যে কোনো টেম্পারেচারে কিন্তু আমাদের যেটা পিওর সলভেন্ট, তার ভেপার প্রেশারটা বেশি হচ্ছে। এটা আমরা আগের দিনে দেখেছি যে কেন ভেপার প্রেশারটা বেশি হয় পিওর সলভেন্টের ক্ষেত্রে সলিউশনের থেকে, যেটাকে আমরা রিলেটিভ লোয়ারিং বলছি না, ভেপার প্রেশারের। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই পয়েন্টটা থেকে এবার আমরা কি বললাম, যে যখন আমাদের ফ্রিজিং পয়েন্ট যেটা হচ্ছে, এবার আমাদের টেম্পারেচার যদি বাড়তে থাকে, তাহলে আমাদের যে সলিডটা ফর্ম হবে, সেই সলিডটারও তো একটা ভেপার প্রেশার থাকবে। মানে আমরা বলছি যে পিওর সলভেন্টটা সেটা যখন ফ্রিজ করবে, ফ্রিজ করে কঠিনে পরিণত হবে, তো সেই যে আমাদের কঠিনটা তৈরি হবে, সেই কঠিন যে বস্তুটা তৈরি হবে এই পিওর সলভেন্টটা থেকে, সেটারও তো একটা নিশ্চয়ই একটা ভেপার প্রেশার থাকবে না, টেম্পারেচার বাড়ার সাথে সাথে। আর সেই যে টেম্পারেচারটা একটা সলিডের ক্ষেত্রে, সেটা কিন্তু খুব স্টিফ হয়। সেটা কি হয়, সেটা খুব স্টিফ হয়। সেটা তোমার ধরো, মানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে খুবই তার র্যাপিডলি হচ্ছে ভেপার প্রেশারটা বাড়তে থাকে, ঠিক আছে। এবার আমরা কি বললাম, যে যেই পয়েন্টে এসে আমাদের যে পিওর সলভেন্টটা, ওটার যে আমাদের ভেপার প্রেশার, আমাদের সলিডের ভেপার প্রেশারটা সেম হবে, সেটাকে আমরা কি বলবো, ফ্রিজিং পয়েন্ট বলবো। সেটাকে আমরা কি বলবো, ফ্রিজিং পয়েন্ট বলবো। এটা কি, এটা হচ্ছে আমাদের সলিডটা, এটা হচ্ছে আমাদের একটা কার্ভটা আহ সমান হয়ে গেছে এক মিনিট। এবার এই সলিডের যে কার্ভটা, এই কার্ভটা হচ্ছে আমাদের কি কি ডিনোট করছে, ডিনোট করছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে যে সলিডটা, সেই সলিডের ভেপার প্রেশারটাও হচ্ছে বাড়ছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে আমাদের পিওর সলভেন্টের গ্রাফটা। এবার আমরা কি বললাম, ফ্রিজিং পয়েন্ট কোনটা হবে, যেই পয়েন্টটাতে হচ্ছে ভেপার প্রেশার সলিডেরটা আর ভেপার প্রেশার লিকুইডেরটা কি হবে, সেম হবে। তাহলে পিওর সলভেন্টের ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্ট কোনটা হবে, যেখানে এটার যে এইখানকার যে ভেপার প্রেশারটা এটা, আর এটার যে ভেপার প্রেশারটা এটা সেম হবে। তারপরে আমরা কি জানি, গ্রাফের মধ্যে যদি এটাকে আমরা আগিয়ে দিই, এটাকে যদি আমরা আগিয়ে দিই, তাহলে এই যে পয়েন্টটা আমরা পাচ্ছি, এই পয়েন্টটা আমরা কি পাচ্ছি, এই পয়েন্টটা আমরা পাচ্ছি হলো যে যেই পয়েন্টে আমাদের পিওর সলভেন্টটা ফ্রিজিং হচ্ছে, আমাদের পিওর সলভেন্টটা ফ্রিজিং হচ্ছে কোন পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে। তো এই পয়েন্টটাকে যদি আমরা ড্র করি, এটা এবার পিওর যখন আমাদের সলভেন্টটাকে নিয়ে কনসিডার করা হচ্ছে পিওর সলভেন্ট, সেই টেম্পারেচারটাকে আমরা কি বলবো, টি নট এফ। সেই টেম্পারেচারটাকে আমরা কি বলবো, টি নট এফ। এফ কেন, ফ্রিজিং এর জন্য যে টেম্পারেচার, নট কেন, পিওর সলভেন্ট। সেখানে কিন্তু আমাদের সলভেন্ট ছাড়া আর কিচ্ছু নেই, আমাদের বিশুদ্ধ দ্রাবক ছাড়া আর কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে। এবার যদি আমাদের সলিউশনকে নিয়ে আমরা কথা বলি, এবার এই সলিউশনের মধ্যে কি আছে, আমাদের পিওর সলভেন্ট তো আছে, তার সাথে আর কি আছে, আমাদের একটা অনুদ্বায়ী দ্রাবক আছে, একটা কি আছে, একটা অনুদ্বায়ী দ্রাবক আছে। তাহলে এটার ভেপার প্রেশারটা যদি আমরা জানতে চাই, যে সলিডের ভেপার প্রেশার যেটা, সেটার সাথে সলিউশনের ভেপার প্রেশারটা যখনই সেম হবে, তখনই আমরা বলতে পারবো যে ফ্রিজিং পয়েন্ট চলে এসেছে। তাহলে এটার ফ্রিজিং পয়েন্টটা কত হবে, এই যে গ্রাফটা, এটাকেও যদি ধরো আমরা এভাবে বাড়িয়ে দিই,
এটাকেও যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে আমরা কি দেখতে পাবো যে এইখানে এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটাতে হচ্ছে সলিউশনটা ফ্রিজিং পয়েন্ট আসছে। এটাকে আমরা কি ধরবো? টিএফ। দেখো এবার ভালো করে, যে যেই টেম্পারেচারে পিওর সলভেন্টটা ফ্রিজ হচ্ছে আর যেই টেম্পারেচারে সলিউশনটা ফ্রিজ হচ্ছে, সলিউশনের ফ্রিজ হওয়ার টেম্পারেচারটা কি কম, আর পিওর সলভেন্টের ফ্রিজ হওয়ার টেম্পারেচারটা কি বেশি, তাই না? সলিউশনটা যেই টেম্পারেচারে ফ্রিজ হচ্ছে সেটা কি হচ্ছে, অনেকটা কম হচ্ছে, সেটা অনেকটা আগেই আছে আমরা দেখতে পাচ্ছি। আর যেই পয়েন্টটাতে হচ্ছে আমাদের পিওর সলভেন্টটা ফ্রিজ করছে, সেই পয়েন্টটা অনেকটা পেছনে আছে। তাহলে আমরা কি বলতে পারছি যে এখানে কি হচ্ছে, পিওর সলভেন্টে যতটা টেম্পারেচার লাগতো তার থেকেও টেম্পারেচারটা কি লাগছে, কম লাগছে। সেজন্য এই ঘটনাটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ফ্রিজিং, মানে ফ্রিজিং পয়েন্টটা কি হচ্ছে, কমে যাচ্ছে। সেজন্য সেটাকে আমরা কি বলছি, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। তাহলে কতটা কমছে আমাদের ফ্রিজিং পয়েন্টটা? এটা কমে গিয়ে কত হয়েছে, কমে গিয়ে হয়েছে টিএফ। আর এটা আমাদের সলিউশনের ক্ষেত্রে। আর বিশুদ্ধটার ক্ষেত্রে কত ছিল? টিএফ নট। তাহলে টিএফ আর টিএফ নট, টিএফ থেকে টিএফ নটটাকে যখন আমরা বিয়োগ বিয়োগ করবো, তখন আমরা কি পাবো, যে কতটা কমলো। তো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ডেল্টা টিএফ। ডেল্টা টিএফ, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করে দেখা গেছে যে ডেল্টা টিএফটা কি হয়, ডেল্টা টিএফটা প্রপোর্শনাল হয় কার সাথে, মোলালিটির সাথে। কার মোলালিটির সাথে? আমাদের এই যে এই সলিউশনের এখানে এটার মোলালিটির সাথে এটা কিন্তু আমাদের প্রপোর্শনাল হচ্ছে। মোলালিটি বলতে আমরা কি জানি? মোলালিটি বলতে আমরা জানি যে আমাদের যতটা হচ্ছে দ্রবীভূত থাকবে আমাদের 1 কেজি সলভেন্টের মধ্যে, আমাদের 1 কেজি সলভেন্টের মধ্যে যতটা দ্রবীভূত থাকবে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে মোলালিটি। তাহলে এক্ষেত্রে মোলালিটি আমাদের কি হবে, যে আমাদের আম, কতটা করে, কত মোলস অফ আমাদের কি আছে, নন ভোলাটাইল আমাদের যে সলিউটটা আছে সেটা আছে, তাই না? আমাদের যে অনুদ্বায়ী দ্রাবক আছে সেটার কতটা আছে আমাদের 1 কেজিতে, সেটাই হচ্ছে আমাদের মোলালিটিটা ডিপেন্ড করবে। তাহলে আমরা কি বলতে পারি, যে আমাদের যে ডেল্টা টিএফটা, মানে আমাদের যে ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্টটা, সেটা কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, সেটা প্রপোর্শনাল হচ্ছে হচ্ছে মোলালিটির সাথে। ওকে। এবার এখান থেকে সমানুপাত থেকে সমান চিহ্ন তুলতে গেলে এখানে একটা কি আসবে, একটা কনস্ট্যান্ট আসবে। সমানুপাত থেকে সমান চিহ্ন আনতে হলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, যেটা হচ্ছে কে এফ। এই কে এফটা কি এখানে লিখছি, এই কে এফটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এই কে এফটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যাকে বলা হয় হলো মোলাল ডিপ্রেশন, মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট, মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। ওকে। তাহলে কেএফ টা হচ্ছে আমাদের মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। এবার যদি আমাদেরকে বলে যে কেএফ এর ইউনিট কি হবে, কেএফ এর ইউনিট কি হবে, তাহলে কেএফ এর ইউনিট আমরা কি করে বলতে পারি? তাহলে আমরা নেক্সট পেজে করছি। তাহলে আমাদের ইউনিট অফ কেএফ, তাই না? তো কেএফ টাকে আমরা কি লিখতে পারি এখান থেকে দেখো, যে ডেল্টা টিএফ বাই এম, ডেল্টা টিএফ বাই এম লিখতে পারি। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, কেএফ ইকুয়ালস টু ডেল্টা টিএফ বাই এম, এটা আমরা লিখতে পারি। এবার ডেল্টা টিএফ যেটা, এটা কি টেম্পারেচার, তো এটাকে আমরা এটার একক কি হবে, কেলভিন। আর মোলারিটি, মোলালিটি যেটা ছোট হাতের মোলালিটি, আমরা আগের দিনও যখন বয়লিং পয়েন্ট করছিলাম তখন আমরা মোলালিটি দেখেছিলাম। তো মোলালিটির যেটা ইউনিট হচ্ছে, মোলালিটির ইউনিট কি হচ্ছে, মোল পার কেজি। তাহলে কেএফটার ইউনিট কত হবে, কেলভিন কেজি পার মোল, কেলভিন কেজি পার মোল। ঠিক আছে। এবার আমরা আগের দিন যেটা দেখেছিলাম, যেটা বয়লিং পয়েন্টের ক্ষেত্রে যেটা ইবলিওস্কোপিক কনস্ট্যান্ট যেটা আসছিল, সেই ইবলিওস্কোপিক কনস্ট্যান্টটা আর এই যে কনস্ট্যান্টটা আমাদের এখানে আসছে, মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্টের কিন্তু আমাদের ইউনিটটা সেম আসছে। এই দুটোর কি হচ্ছে, ইউনিটটা কিন্তু সেম আসছে। সেম, ওটাও কি ছিল, ওটাও কিন্তু আমাদের সলিউটের উপরে ডিপেন্ড করতো না। আর এটাও কিন্তু এই যে কেএফটা কিন্তু সলিউটের উপরে ডিপেন্ড করবে না। কেএফ কার উপর ডিপেন্ড করবে, ডিপেন্ড করবে হচ্ছে
আমাদের দ্রাবকের প্রকৃতির ওপরে, দ্রাবকের প্রকৃতির ওপরে। ঠিক আছে? তাহলে কেএফ টা কার উপর ডিপেন্ড করবে? কেএফ টা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের দ্রাবক যেটা আছে, সেই দ্রাবকটা কিরকম আছে সেটার উপরে হচ্ছে ডিপেন্ড করবে। এবার অনেক জায়গায় কেএফ কে ডিফাইন করতে বলে দেওয়া হয়, যে মানে তো আমরা কি করে বলবো যে কেএফ টা কি হচ্ছে, কেএফ এর মান কেমন আসবে। তো সেই জিনিসটাকে আমরা কি জানি, যে আমরা ডেল্টা টিএফ কে আমরা কি লিখতে পারি, ডেল্টা টিএফ কে আমরা এখনই দেখলাম আমরা কি লিখতে পারি, কেএফ ইন্টু এম। তাহলে যেখানে আমার এম যদি 1 হয়, তাহলে আমরা কি বলতে পারি, যে ডেল্টা টিএফ ইকুয়ালস টু কে। এবার মোলালিটি যদি 1 হয়, মোলালিটি 1 হওয়ার মানে কি, মোলালিটি 1 হওয়ার মানে হচ্ছে যে 1 কেজি সলভেন্টের মধ্যে আমাদের কি আছে, 1 গ্রাম অণু পরিমাণ, 1 মোল পরিমাণ কোনো একটা, যে আমাদের অনুদ্বায়ী যে দ্রাবটা আছে, সেই দ্রাবটা কি আছে, দ্রবীভূত আছে। এবার 1 কেজি কোনো একটা দ্রাবকের মধ্যে 1 মোল পরিমাণ বা 1 গ্রাম অণু পরিমাণ যখন আমরা কোনো একটা তোমার অনুদ্বায়ী দ্রাবক দিচ্ছি, সেটার জন্য তার যে ফ্রিজিং পয়েন্টটা, সেটার জন্য তার ফ্রিজিং পয়েন্টটা যতটা কমছে, ফ্রিজিং পয়েন্টটা যতটা কমছে, সেটাকেই আমরা কি বলবো, সেটাকেই আমরা বলবো হচ্ছে মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট। সেটাকে আমরা কি বলবো, মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট বলবো। জিনিসটা তাহলে বোঝা গেল, যে আমাদের এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু অনেক রকমের অঙ্ক কিন্তু করতে হয়। জিনিসগুলোকে আমরা মুখস্থ করবো না, আমরা বুঝে বুঝে করবো, যাতে পরীক্ষার সময় জিনিসগুলো যেন আমাদেরকে মানে মুখস্থ করতে হচ্ছে এরকম না মনে হয়। আমাদের যাতে আমরা জিনিসটা বুঝে বুঝে করতে পারি। যেমন আমরা গ্রাফ দিয়ে যদি ক্যালকুলেশনটা করে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে কখন আমাদের জিনিসটা কমছে, কেন কমছে। এই প্রপার কনসেপ্ট গুলো কিন্তু আমাদের কাছে থাকাটা প্রয়োজন। একটা যখন কোনো লিকুইড সেটা যখন সলিডে পরিণত হচ্ছে, যখন সেটা ঠান্ডা হয়ে সলিডে পরিণত হচ্ছে, তখন কি হচ্ছে, তার ভেতরের যে কণাগুলো সেটা ক্রিস্টাল ফর্ম করতে চাচ্ছে, সেটা ক্রিস্টাল ফর্ম করতে চাচ্ছে। সে সেটা কি হচ্ছে, একটা কম্প্যাক্ট একটা স্ট্রাকচার গঠন করতে যাচ্ছে, একটা কম্প্যাক্ট স্ট্রাকচার গঠন করতে যাচ্ছে। এবার সে নিজের মতো করে নিজের স্ট্রাকচারটা গঠন করবে। এবার সেখানে হঠাৎ করে আমার কিছু দ্রাবক অণু আসলো, যারা হচ্ছে তোমার মানে উদ্বায়ু না, কিছুই না, কিন্তু তারা জাস্ট বসে থাকে। এবার তারা যদি মাঝখানে এসে ওখানে বসে থাকতে চায়, তাহলে কি হবে, ফ্রিজিং করার জন্য যে টেম্পারেচারটা লাগছিল, তার থেকে আরো অনেকটা বেশি টেম্পারেচার কম লাগবে। কারণ ওদের জন্য সেই জিনিসটা বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই না? ওদের জন্য তো জিনিসটা বাধাপ্রাপ্ত হচ্ছে। বয়লিং পয়েন্টের ক্ষেত্রে যেই যেই টেম্পারেচারে হচ্ছে বয়েল হয়ে যেত, সেটা তো ঠিক আছে, কিন্তু যখন সেই পিওর সলভেন্টটার মধ্যে একটা কোনো আমি অনুদ্বায়ী দ্রাবক মিশিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে, সেটা ভোলাটাইলও হচ্ছে না, কিছুই না। তাহলে তখন সেটার জন্য কি হচ্ছে, টেম্পারেচারটা বেশি দিতে হচ্ছে। এখানেও সেম, যে এখানেও আমাদের অনুদ্বায়ী দ্রাবটার জন্য কি হচ্ছে, টেম্পারেচারটা বেশি কম করতে হচ্ছে। সেই জন্য কি হচ্ছে, এই গোটা সিস্টেমটাকে কি করছে, ওই যে আমাদের অনুদ্বায়ী দ্রাবটাকে হচ্ছে ডিস্টার্ব করছে। সেজন্য কি হচ্ছে, আমাদের যে ফ্রিজিং পয়েন্টটা, যেটা ফ্রিজিং পয়েন্টটা সেখানে ডিক্রিজ করে যাচ্ছে। বোঝা গেল কথাটা? ওকে। এবার আমরা এটার পরে যেটা আমাদের লাস্ট হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, সেই লাস্ট কলিগেটিভ প্রপার্টিটা আমরা পড়বো, যেটা হচ্ছে অসমোটিক প্রেশার। আমাদের লাস্ট যে কলিগেটিভ প্রপার্টি, আমাদের লাস্ট কলিগেটিভ প্রপার্টিটা আমরা বলবো, সেটা হচ্ছে অসমোটিক প্রেশার। এর আগে অসমোটিক প্রেশার পড়ার আগে আমরা হয়তো তোমরা ক্লাস 9-10-এ হয়তো পড়ে থাকবে যে অভিস্রবণ। অভিস্রবণ ছিল আমাদের, অভিস্রবণকেই আমরা হচ্ছে ইংলিশে অসমোসিস বলি। আর সেই অসমোসিসের মধ্যে কিরকম ভাবে আমরা প্রেসার ক্রিয়েট করব, সেটাকে আমরা অসমোটিক প্রেসার বলবো। সেটাই হচ্ছে আমাদের এখন বোঝার বিষয়। আচ্ছা, অসমোসিস বোঝার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে ডিফিউশন। ডিফিউশন জিনিসটা কি, ধরো আমাদের এখানে একটা কন্টেনার আছে, এই কন্টেনারটা দুটো ভাগ আছে, মাঝখানে এখানে একটা ভাগ করা। এদিকে একটা আছে আমাদের সলিউশন 1, সলিউশন 1, এদিকে আছে সলিউশন 2। এবার সলিউশন 1 যেটা, ওটার কনসেন্ট্রেশনটাকে আমরা ধরলাম C1, আর সলিউশন 2 এর কনসেন্ট্রেশনটাকে ধরলাম হচ্ছে আমরা C2। এবার এখানে একটা জিনিস বোঝার, যে যখন আমরা কোনো একটা সলিউশনের তোমার
ধরবো যে সেটার কনসেন্ট্রেশনটা কত, সেখানে মেইনলি যেটা আমরা ধরি সেটা আমরা ধরি হচ্ছে যেটা সলিউটের কনসেন্ট্রেশনটা, মানে কি যে কতটা পরিমাণ দ্রাবক হচ্ছে আমার সেখানে দ্রবীভূত আছে, তার যে মানে তার যে কনসেন্ট্রেশনটা সেটাকেই আমরা বেসিক্যালি সলিউশনের কনসেন্ট্রেশন বলে ধরছি। কিন্তু যদি হচ্ছে বলে দেওয়া থাকে যে সলভেন্টের কনসেন্ট্রেশন, তাহলে আমরা তখন সলভেন্টেরই বা দ্রাবকের কনসেন্ট্রেশনটাই ধরবো। কিন্তু যদি কখনো বলা থাকে যে সলিউশনের কনসেন্ট্রেশন, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা কিন্তু সলিউটের কনসেন্ট্রেশনটাকেই ধরে। এমনি কেমিস্ট্রিতে যখন আমরা কোথাও বলা থাকবে যে সলিউশনের কনসেন্ট্রেশন, তখন কিন্তু সেটা সলিউটের কনসেন্ট্রেশনটাকেই ধরা হবে। তাহলে এখানে যদি আমরা বলি যে ফার্স্ট যে সলিউশনটা সেটার কনসেন্ট্রেশন C1, আর এক্ষেত্রে যে সলিউশনটা সেকেন্ডেরটা তার কনসেন্ট্রেশনটা কত C2। আর যদি আমাদের বলে দেওয়া থাকে যে C1 গ্রেটার দেন C2, মানে এখানে আমাদের যে সলিউশনটা আছে, এখানে আমাদের যে সলিউশনটা আছে, এই সলিউশনের মধ্যে যে সলিউটটা আছে, এইখানে যে সলিউটটা আছে এই সলিউটটার কনসেন্ট্রেশন কি C1, আর এখানে আমাদের যে সলিউটটা আছে এই সলিউটটার কনসেন্ট্রেশন কত, এই সলিউটটার কনসেন্ট্রেশন হচ্ছে C2। ঠিক আছে, এবার এই এখানে যখন এটার কনসেন্ট্রেশন C1, এটার কনসেন্ট্রেশন C2, আর বলে দিয়েছে যে C1 ইজ গ্রেটার দেন C2, তার মানে এখানে কি হচ্ছে যে এখানে সলিউটের কনসেন্ট্রেশনটা বেশি আর এখানে সলিউটের কনসেন্ট্রেশনটা কম। মানে আপেক্ষিকভাবে আমরা কি বলতে পারি যে এইখানে আমাদের তাহলে সলভেন্টটার কনসেন্ট্রেশন বেশি, সলভেন্টের কনসেন্ট্রেশন বেশি, সলভেন্ট কি আমাদের দ্রাবক, তাহলে দ্রাবকটার কনসেন্ট্রেশন কি আমাদের এখানে বেশি, আর দ্রাবকের কনসেন্ট্রেশন কি এখানে, দ্রাবকে লিখলাম, দ্রাবকের কনসেন্ট্রেশন কি এখানে কম, কার তুলনায়, এটার তুলনায়। তার মানে এই যে সলিউশন ওয়ানটা, এখানে আমাদের সলিউটের কনসেন্ট্রেশন বেশি কার তুলনায়, যেটা সলিউশন টু তার যে সলিউটটা তার তুলনায়। আর কনসেন্ট্রেশন টু তে আমাদের সলভেন্টের কনসেন্ট্রেশন বেশি কার তুলনায়, আমাদের সলিউশন ওয়ান আছে সেটার যে সলভেন্টটা তার তুলনায় হচ্ছে সলভেন্ট টু এর যে সলিউশন টু এর যে সলভেন্টটা আছে সেই সলভেন্টটার কনসেন্ট্রেশন কি আছে, বেশি আছে। বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে কি হবে, আমরা কি জানি যে বেশি কনসেন্ট্রেশনের জিনিসের থেকে তখন কি হবে, কম কনসেন্ট্রেশনের যে আমাদের জিনিসটা তার দিকে কি হবে, সেই পার্টিকেলটার ফ্লো হবে। এখানে আমাদের সলিউটটা দ্রাবটা হচ্ছে এখানে বেশি আছে, কনসেন্ট্রেশন বেশি আছে মানে দ্রাবর কণা এখানে বেশি আছে, আর এখানে দ্রাবর কণা হচ্ছে কম আছে। এটাকে যদি আমরা একটা পর্দা হিসেবে ধরি, এটাকে যদি আমরা একটা পর্দা হিসেবে ধরি, তাহলে এটা ভেদ্য পর্দা এটা। ঠিক আছে, মানে সব পাস হবে এখান দিয়ে। যদি এরকম একটা পর্দা এটাকে আমরা ধরি তাহলে কি হবে, এদিক থেকে এদিকে কে যাবে, সলিউট। কেন এদিক থেকে এদিকে সলিউট যাবে, কারণ এদিকে সলিউটের কনসেন্ট্রেশনটা বেশি, আর এদিক থেকে এদিকে কে যাবে, সলভেন্ট। এদিক থেকে এদিকে কে যাবে, সলভেন্ট যাবে। কেন, কারণ এদিকে সলভেন্টের কনসেন্ট্রেশনটা হচ্ছে বেশি। ঠিক আছে, মোটের উপরে কি বলতো, এদিক থেকেও এদিকে সলিউট যাবে, এদিক থেকেও এদিকে সলিউট যাবে, এদিক থেকেও এদিকে সলভেন্ট যাবে, এদিক থেকেও এদিকে সলভেন্ট যাবে। কিন্তু মোট আমার কোনটা হচ্ছে, কোন দিকে যে আমাদের চলনটা হচ্ছে, যে চলনটা বেশি হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। কোন দিকে হচ্ছে যাওয়াটা বেশি হচ্ছে সেই জিনিসটাকে আমরা হচ্ছে কনসিডার করবো, মানে মোট জিনিসটা কি হচ্ছে, মোট বা নেট, নেট জিনিসটা কি হচ্ছে সেটা হচ্ছে আমাদের সলিউটটা সলভেন্ট ওয়ান, সলিউশন ওয়ান থেকে সলিউশন টু এর দিকে যাবে, আর আমাদের যে সলভেন্টটা সেটা হচ্ছে সলিউশন টু থেকে সলিউশন ওয়ান এর দিকে যাবে। এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডিফিউশন। এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ডিফিউশন। এক্ষেত্রে এই যে পর্দাটা, এই পর্দাটা দিয়ে যেমন সলভেন্টও যাতায়াত করতে পারছে, যেমন কি সলিউশনও যাতায়াত করতে পারছে। মানে একটা ঘরের দরজার মতো কনসিডার করো, যে এদিকে একটা ঘর আছে, এদিকে একটা ঘর আছে, মাঝখানে একটা দরজা। এই দরজাটা যদি আমরা খুলে দিই তাহলে এদিক থেকেও যেমন এদিকে লোক যাতায়াত করতে পারবে, এদিক থেকেও কিন্তু এদিকে লোক যাতায়াত করতে পারবে। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমরা ডিফিউশনটা বুঝতে পারলাম। এবার আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অসমোসিস। ডিফিউশন আর অসমোসিসের মধ্যে কিন্তু একটা খুব মাইনুট একটা ডিফারেন্স আছে, একটা খুব হালকা একটা খুব আমাদের পার্থক্য আছে। তাহলে আমরা যদি অসমোসিসটা বুঝতে চাই, তাহলে ধরো আমাদের আমরা সেম একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারের মধ্যে আমাদের দুটো সলিউশন আছে, এই কন্টেনারের মধ্যে আমাদের দুটো সলিউশন আছে, এটা হচ্ছে সলিউশন ওয়ান,
এটা হচ্ছে সলিউশন 2। এই যে সলিউশনটা, এটার কনসেন্ট্রেশন আমরা ধরলাম C1, এটার কনসেন্ট্রেশন আমরা কি ধরলাম, এটার কনসেন্ট্রেশন আমরা ধরলাম হচ্ছে C2। ঠিক আছে। এবার আমরা বলেছি যে আমরা যখন কোনো একটা সলিউশনের কনসেন্ট্রেশন ধরবো, তার মানে আমরা ধরে নেব যে সেটা হচ্ছে তার সলিউটের কনসেন্ট্রেশনটা। আর আমরা কি বললাম যে C1 ইজ গ্রেটার দেন C2। আমাদের যে C1টা, সলিউশন 1টা, এর কনসেন্ট্রেশনটা কি সলিউশন 2 এর কনসেন্ট্রেশনটার থেকে বেশি। ঠিক আছে। এবার এখানে যে গল্পটা আসবে সেটা হচ্ছে মাঝখানে এই যে পর্দাটা, মাঝখানে যে পর্দাটা, আগের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, ওটা দরজার মতন একটা পর্দা, যা খুশি যাতায়াত করতে পারবে ওখান দিয়ে। কিন্তু এই পর্দাটা কি, এটা কিন্তু একটা ভেদ্য পর্দা না, এটা হচ্ছে একটা অর্ধভেদ্য পর্দা। এটা কি একটা অর্ধভেদ্য পর্দা। এটা কি, এটা একটা অর্ধভেদ্য পর্দা, যেটাকে ইংলিশে কি বলে, সেমি পারমিয়েবল মেমব্রেন। অর্ধ মানে সেমি, পারমিয়েবল ভেদ্য, আর মেমব্রেন মানে পর্দা, তাহলে এটাকে আমরা কি বলবো, সেমি পারমিয়েবল মেমব্রেন। বোঝা গেল? ওকে, তাহলে এটাকে আমরা বলছি হলো সেমি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে। এবার এটা যে সেমি পারমিয়েবল মেমব্রেনটা, তাহলে এর সেমি পারমিয়েবল মেমব্রেন যদি এটা হয়, তাহলে কি হবে, এখান থেকে আমরা জানি যে সলভেন্টের যে কণাগুলো হয়, সলভেন্টের কণাগুলো কিন্তু অনেকটা ছোট হয়, কিন্তু সলিউট যেটা হয়, সলিউটের কণাগুলো কিন্তু সলভেন্টের কণা অপেক্ষাও কিন্তু অনেকটা বড় হয়। আমাদের সলিউটের যে কণাগুলো, সলিউটের কণাগুলো কিন্তু সলভেন্টের কণা অপেক্ষা কিছুটা বড় হয়। তাহলে আমরা যখন এই সলিউশনটা কনসিডার করব, তার মাঝখানে আমরা একটা অর্ধবৃত্ত পর্দা দিয়েছি। তো এই অর্ধবৃত্ত পর্দাটা দিয়ে কি হবে, আমাদের সলভেন্ট মানে দ্রাবকটা যাতায়াত করতে পারবে, কারণ দ্রাবকের যে কণাগুলো, সেই কণাগুলো কিন্তু কিছুটা ছোট। কিন্তু আমাদের যে সলিউটটা, আমাদের যে দ্রাবক, সেই দ্রাবক কণাগুলো কিন্তু চলাফেরা করতে পারবে না। কেন? কারণ আমাদের দ্রাবক যে কণাগুলো, দ্রাবক কণাগুলো কি, দ্রাবক কণাগুলো অনেকটা বড়। ঠিক আছে। এবার এদিকে আমাদের সলিউটের কনসেন্ট্রেশনটা বেশি, এদিকে কি আমাদের সলিউটের কনসেন্ট্রেশন বেশি, আর এদিকে আমাদের সলিউটের কনসেন্ট্রেশন কম। দিয়ে দিয়েছে C1 ইজ গ্রেটার দেন C2। আর এদিকে কি, এদিকে আমাদের সলভেন্টের কনসেন্ট্রেশনটা কম, কিন্তু এদিকে কি, সলভেন্টের কনসেন্ট্রেশনটা বেশি, সলভেন্টের কনসেন্ট্রেশনটা বেশি। তাহলে যদি আমরা ডিফিউশনের মধ্যে চিন্তা করতাম, তাহলে কি হওয়া উচিত ছিল, সলিউটটার এদিক থেকে এদিকে পাস করা উচিত ছিল, আর সলভেন্টটার কি বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বে এদিকে পাস করা উচিত ছিল। কিন্তু এখানে প্রবলেমটা কোথায় হবে, যে এই যে পর্দাটা, এই পর্দাটা তো সলিউটকে পাস করতে দেবেই। তার মানে কি, এই প্রথমের ঘটনাটা কিন্তু হবে না, তাহলে কি হবে, দ্বিতীয় ঘটনাটা হবে। ঠিক আছে, মানে কি হবে, সলভেন্টটার যে কনসেন্ট্রেশনটা এখানে বেশি, সলভেন্টটা এপাশ থেকে এপাশে যেতে পারবে, সলভেন্টটা এপাশ থেকে এপাশে যেতে পারবে। মানে সলভেন্টের যেখানে বেশি গাঢ়ত্ব, সলভেন্ট সেই বেশি গাঢ়ত্বের সেখান থেকে কম গাঢ়ত্বের দিকে যেতে পারে, এই ঘটনাটা হবে। কিন্তু সলিউট কিন্তু কম মানে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে কিন্তু যেতে পারবে না। বোঝা গেল? তাহলে অসমোসিস জিনিসটাকে আমরা কি বলতে পারি, যে দুটি দ্রবণের মধ্যে যদি একটা আমাদের অর্ধবৃত্ত পর্দা দিয়ে দুটি দ্রবণকে আলাদা করা থাকে, তাহলে যেই দ্রবণের ক্ষেত্রে, যেই দ্রবণের কনসেন্ট্রেশন বলা মানে কিন্তু মানে দ্রাবের কনসেন্ট্রেশন বলা একই ব্যাপার। যেই দ্রবণের গাঢ়ত্ব বেশি আর যেই দ্রবণের গাঢ়ত্ব কম, তাদের মাঝে যদি একটা অর্ধভেদ্য পর্দা দেওয়া থাকে, তাহলে যেখানকার গাঢ়ত্ব কম, যেই দ্রবণের গাঢ়ত্ব কম, সেখান থেকে যেই দ্রবণের গাঢ়ত্ব বেশি, তার দিকে দ্রাবকের অণুর তার দিকে যে গমন, সেই ঘটনাটাকে আমরা কি বলছি, সেই ঘটনাটাকে আমরা বলছি হলো অসমোসিস। সেই ঘটনাটাকে আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে অসমোসিস। কারণ দেখো, এখানে কনসেন্ট্রেশন কার বেশি, সলভেন্টের কনসেন্ট্রেশন বেশি। আর সেখান থেকে কি, যেদিকে সলভেন্টের কনসেন্ট্রেশন কম, সেদিকে হচ্ছে আমাদের সলভেন্টের পরিবহন হচ্ছে। মানে এদিকে কি বলেছিল, সলিউশনের কনসেন্ট্রেশন তো এদিকে বেশি, আমাদের দ্রবণের কনসেন্ট্রেশন এখানে বেশি, দ্রবণের কনসেন্ট্রেশন এখানে, না ভুল বললাম, দ্রবণের কনসেন্ট্রেশন এখানে বেশি, দ্রবণের কনসেন্ট্রেশন হচ্ছে এখানে কম। মানে কম যে কনসেন্ট্রেশন যে দ্রবণটার, সেখান থেকে
যেই দ্রবণটার কনসেন্ট্রেশন বেশি তার দিকে দ্রাবকের যে গমন, সেই ঘটনাটাকে আমরা কি বলছি? সেই ঘটনাটাকে আমরা বলছি হলো অসমোসিস। এখানে মেন কাজটা কি করছে এখানে? অর্ধবৃত্ত পর্দাটা। কারণ অর্ধবৃত্ত পর্দাটার জন্য কিন্তু সলিউট পার্টিকেল গুলো যে যাওয়া আসা করতে পারছে না, খালি কে যাতায়াত করতে পারছে? যাতায়াত করতে পারছে হলো খালি আমাদের যে সলভেন্টটা, সলভেন্টের যে পার্টিকেল গুলো খালি কিন্তু সেটা যাতায়াত করতে পারছে। বোঝা গেল এতদূর? ঠিক আছে। এবার এই জিনিসটা থেকে এবারে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আমরা তাহলে অসমোটিক প্রেসার কোনটাকে বলছি? আমরা যে অসমোসিস পড়লাম, অসমোসিস পড়ার পরে আমাদের তাহলে অসমোটিক প্রেসার আমরা কোনটাকে বলবো? অসমোটিক প্রেসার আমরা কোনটাকে বলবো? ধরো এটা আমাদের এখানে একটা, এটা হচ্ছে আমাদের একটা এখানে এটা হচ্ছে আমাদের একটা কন্টেনার আছে, ঠিক আছে? এটা আমাদের এখানে একটা কন্টেনার আছে, আর এদিকে আমাদের একটা কন্টেনার আছে। এই দুটো কন্টেনারের মাঝে কি আছে? এখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, বা এখানে কি আছে? একটা, এটা আমাদের অর্ধ ভেদ্য পর্দা, ঠিক আছে? এটা আমাদের অর্ধভেদ্য পর্দা। এদিকে কি আছে? এদিকে আমাদের একটা সলিউশন আছে, এদিকে আমাদের একটা সলিউশন আছে। এই সলিউশনটার মধ্যে কি আছে? আমাদের একটা সলভেন্ট আছে, আমাদের একটা সলভেন্ট আছে, আর কি আছে? সলিউট আছে। কিন্তু এদিকের যে আমাদের সলিউশনটা আছে, এদিকে যে সলিউশনটা আমাদের আছে, এটা কি পিওর সলভেন্ট? এটা কি পিওর সলভেন্ট? এটা হচ্ছে পিওর সলভেন্ট। তাহলে এদিকের যদি কনসেন্ট্রেশনটাকে আমরা C1 বলি, এদিকের কনসেন্ট্রেশনটাকে যদি আমরা C1 বলি, তাহলে কি C1 গ্রেটার দেন C2 হবে? C1 গ্রেটার দেন C2 হবে। এখানে তো সলিউট পার্টিকেল দ্রবীভূত আছে, কিন্তু যেটা পিওর সলভেন্ট, পিওর সলভেন্টের মধ্যে কি কোনো দ্রাবক কণা দ্রবীভূত আছে? না, কোনো দ্রাবক কণা এখানে দ্রবীভূত নেই। তো দ্রাবক কণাটা কোথায় আছে? এদিকে আছে, আর এদিকে কি আছে? খালি C2 আছে। তাহলে এই অর্ধবৃত্ত পর্দা দিয়ে কি হবে? এদিক থেকে সমানে যে পিওর সলভেন্ট আছে, সেই পিওর সলভেন্টটা কি হবে? এদিকে এসে আমাদের যে সলিউশনটা, যে সলিউশনটা সলিউশনটার সাথে মিশে যেতে থাকবে। এই ঘটনাটাকেই আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হলো অসমোসিস। ঠিক আছে? এবার এখান থেকে তাহলে অসমোটিক প্রেসার আমরা কোনটাকে বলবো? অসমোটিক প্রেসার আমরা কোনটাকে বলবো? আমরা সেম আবার আরেকটা একই রকমের ছবি বানাবো, একটুখানি ডিফারেন্ট হবে। আমরা সেম আবার একটা একই রকমের ছবি বানাবো। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমাদের সলিউশনটা, ঠিক আছে? এটা কি? এটা আমাদের পিওর সলভেন্ট, বিশুদ্ধ দ্রাবক। আর এই মাঝখানে কি আছে? আমাদের মাঝখানে আছে হচ্ছে অর্ধবৃত্ত গর্ত। মাঝখানে কি আছে? অর্ধবৃত্ত গর্ত, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে ধরো এখানে কি আছে? সলিউশন আছে, আর এখানে আমাদের পিওর সলভেন্ট আছে। এবার কি এখানে তাহলে আমাদের কনসেন্ট্রেশনটা কি? C1 ধরলাম, এখানে ধরলাম C2। তাহলে C1 এটা আমাদের C2 থেকে বেশি হবে। তাহলে কি হবে? এদিক থেকে আমাদের পিওর সলভেন্ট কি হবে? এদিকে এসে মিশে যেতে থাকবে, যেটা আমরা এখানে পড়লাম। এবার এখানে ধরো যদি আমরা একটা পিস্টন বসাই, পিস্টন বসাই, পিস্টন বসিয়ে ওপর থেকে নিচের দিকে এখানে চাপ দিতে থাকি। ওপর থেকে নিচে কি একটা চাপ দিতে থাকি। এবার যেই যেই পরিমাণ চাপটা দিলে, এবার এদিক থেকে তো সমানে সলভেন্ট হচ্ছে এদিক থেকে এদিকে চলে আসছে। এবার এদিক থেকে সমানে এদিক থেকে এদিকে হচ্ছে আমাদের সলভেন্ট এসে যাচ্ছে। এবার এদিকে যদি আমরা একটা চাপ দিই, এদিকে যদি আমরা একটা চাপ দিই, সেই চাপটা দেওয়ার ফলে কি হবে? এই যে সলভেন্টটা, পিওর সলভেন্টটা এদিক থেকে এদিকে আসছিল, এই চাপ দিলে কি হবে? এই প্রেসারটা দিলে এই জিনিসটা কি হবে? বন্ধ হয়ে যাবে। যতটা প্রেসার দিলে, ভালো করে বুঝবে, যতটা প্রেসার হচ্ছে আমরা সলিউশনের দিকে দেব, যেই প্রেসারটা দেওয়ার জন্য আমাদের যে বিশুদ্ধ দ্রাবক থেকে যে দ্রবণের দিকে দ্রাবকের যে আশাটা হচ্ছিল, দ্রাবকের যে গমনটা হচ্ছিল, আমাদের যে বিশুদ্ধ দ্রাবকের যে গমনটা দ্রবণের দিকে হচ্ছিল, যতটা প্রেসার দেওয়ার ফলে, যতটা চাপ ওদিকে দেওয়ার ফলে এই যাওয়াটা বন্ধ হয়ে যাবে।
সেই প্রেশারটাকে আমরা কি বলবো? সেই প্রেশারটাকে আমরা কি বলবো? অসমোটিক প্রেশার। মানে আমরা কি বলছি ধরো, যে এটা যদি আমার সলিউশন হয়, এটা আমার বিশুদ্ধ দ্রাবক। এবার এদিকের থেকে এটার কনসেন্ট্রেশনটা এটার থেকে হচ্ছে অনেকটাই কম। এটার কনসেন্ট্রেশনটা কি এটার থেকে কম। তাহলে মাঝখানে অর্ধবৃত্ত পর্দা আছে। তো এখানে সলভেন্টের কনসেন্ট্রেশনটা কি বেশি, সলিউশনের কনসেন্ট্রেশন এখানে কম, কিন্তু কি সলভেন্টের কনসেন্ট্রেশন এখানে বেশি। তো বেশি কনসেন্ট্রেশনের সলভেন্ট থেকে কম কনসেন্ট্রেশনের সলভেন্টের দিকে কি হবে? সলভেন্টের যাতায়াত হবে। সলভেন্টটা এদিক থেকে এদিকে যাবে। বোঝা গেল? এবার এদিকে আমরা প্রেসার দিচ্ছি। এদিকে আমরা একটা প্রেসার দিচ্ছি, যে প্রেসারটা দেওয়ার ফলে কি হচ্ছে, যে এটা যে এদিক থেকে এদিকে যাচ্ছে, এই যাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। কার ফলে? ওই প্রেসারটার ফলে। যেই চাপটা দেওয়ার ফলে আমাদের এই কম আম, কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবকের যাওয়াটা বন্ধ হয়ে যাবে, সেই প্রেশারটাকে আমরা কি বলবো? সেই প্রেশারটাকে আমরা বলবো হচ্ছে অসমোটিক প্রেশার। সেই প্রেশারটাকে আমরা কি বলবো? অসমোটিক প্রেশার। এবার দেখো, এইখানে যদি আমি যখন পিস্টনটা লাগাচ্ছি, এখানে কিন্তু একটা অ্যাটমসফেরিক প্রেশার আছে, মানে পারিপার্শ্বিক প্রেশার কিন্তু একটা আছে। সেই প্রেশারটাকে কিন্তু আমরা ধরছি না। সেই পারিপার্শ্বিক প্রেশারটার সাথে আর যেই প্রেশারটা অ্যাড করতে হচ্ছে, যে প্রেশারটা আমাদের ছিল সেটা তো আলাদা, সেটা বাদ দিয়ে যে প্রেশারটা আমাদেরকে অ্যাড করতে হচ্ছে, সেই প্রেশারটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করবো সবসময়। আমরা কিন্তু কখনোই অ্যাটমসফিয়ারিক প্রেশারটাকে এখানে ধরবো না। আলাদা করে এক্সটার্নাল যে প্রেশারটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে, যার জন্য হচ্ছে এই গোটা ব্যাপারটা থেমে যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে অসমোটিক প্রেশার। সেটাকে আমরা কি বলবো? অসমোটিক প্রেশার। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল জিনিসটা একদম? তাহলে আমরা অসমোসিস, প্রথমে আমরা ডিফিউশনটা বোঝার চেষ্টা করলাম। প্রথমে আমরা ডিফিউশন বোঝার চেষ্টা করলাম। তারপরে আমরা বোঝার চেষ্টা করলাম যে অসমোসিস জিনিসটা কি হচ্ছে, এটাকে আমরা কি বলছি? এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে অসমোসিস। জিনিসটাকে আমরা বলছি হচ্ছে অসমোসিস। আর অসমোসিস বোঝার পরে তারপর আমরা কি করলাম? আমরা আবার এখানে একইভাবে অসমোসিসটা বোঝার চেষ্টা করলাম। তারপরে দেন এখানে যে ঘটনাটা ঘটছে সেখানে আমরা বোঝার চেষ্টা করলাম যে তাহলে যে প্রেশারটা অ্যাটমসফেরিক প্রেশারের সাথে আর একটা যে প্রেশারটা কাজে লাগছে, সেটার জন্য হচ্ছে এখানে সলভেন্টটার গমনটা বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রেশারটাকে আমরা কি বলবো? এই প্রেশারটাকে আমরা বলবো হচ্ছে অসমোটিক প্রেশার। এই প্রেশারটাকে আমরা কি বলবো? অসমোটিক প্রেশার বলবো। ঠিক আছে? বোঝা গেল? মানে আমরা কি বলবো, যে একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা দুটি দুটি চেম্বারের মধ্যে আমাদের একটাতে যেখানে দ্রবণ থাকবে, আরেকটাতে যেখানে বিশুদ্ধ দ্রাবক থাকবে, যদি সেটাকে একটা অর্ধবৃত্ত পর্দা দিয়ে আমরা পৃথক করে রাখি, তাহলে আমাদের যে দ্রবণের কনসেন্ট্রেশন কি হবে? আমাদের যে বিশুদ্ধ দ্রাবকের কনসেন্ট্রেশন সেটার তুলনায় বেশি হবে। তাহলে প্রেসারে যেই চাপে আমাদের আহ কম গাঢ়ত্বের বিশুদ্ধ দ্রাবক থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে দ্রাবকের আদান প্রদানটা বন্ধ হয়ে যাবে, সেই চাপটাকে আমরা কি বলবো? সেই চাপটাকে আমরা বলবো হচ্ছে অসমোটিক প্রেশার। সেই চাপটাকে আমরা কি বলবো? অসমোটিক প্রেশার। এতদূর বোঝা গেছে? আচ্ছা, অসমোটিক প্রেশারকে আমরা কি করি? অসমোটিক প্রেশারকে আমরা পাই দ্বারা ডিনোট করি। অসমোটিক প্রেশারকে আমরা পাই দ্বারা ডিনোট করি। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা দেখা গেছে, যে এই পাই যেটা হয়, এই পাইটা কি হয়? এই পাইটা প্রপোর্শনাল হয় কার সাথে? মোলারিটির সাথে। দ্রবণের মোলারিটির সাথে এই যে পাইটা হয়, দ্রবণের মোলারিটির সাথে এই পাইটা কি হয়? সমানুপাতিক। আর কি হয়? এই যে পাইটা হয়, এটা আরেকটা জিনিসের সাথে সমানুপাতিক হয়, সেটা হচ্ছে টেম্পারেচার। তাহলে পাই কার কার সাথে সমানুপাতিক হয়? একটা হচ্ছে মোলারিটি। কার মোলারিটি? সলিউশনের মোলারিটি। আরেকটা কার সাথে সমানুপাতিক হয়? টেম্পারেচার। মানে পাইটা কি আমাদের অসমোটিক প্রেশার তাহলে কার কার উপর নির্ভর করে? এক নির্ভর করে হচ্ছে মোলারিটির ওপরে। মোলারিটি বলতে আমরা কি বুঝি? যে 1 লিটার একটা কোনো দ্রবণের মধ্যে আমাদের কত মোল হচ্ছে সলিউট আছে, কত মোল, মানে মোলের নাম্বার।
তার মানে বললে নাম্বার আসছে এখানে, সেখান থেকেই আমরা কি বলতে পারি যে অসমোটিক প্রেশার যেটা, এটা আমাদের একটা কলিগেটিভ প্রপার্টি। অসমোটিক প্রেশারটা কি আমাদের একটা কলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে। আর সেকেন্ড কার উপর ডিপেন্ড করে? আর ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচারের। এই দুটোকে বাদ দিয়ে কিন্তু অসমোটিক প্রেশারটা আর কারোর উপরে ডিপেন্ড করছে না। তাহলে এই দুটো যে আমরা এটার উপরে আর এটার উপরে, এই দুটোর উপরে যে আমাদের অসমোটিক প্রেশারটা ডিপেন্ড করছে, সেখান থেকে আমরা কি লিখতে পারি? সেখান থেকে আমরা লিখতে পারি না যে এ দুটোকে মিলিয়ে নিয়ে আমরা লিখতে পারি তো যে পাই ইজ প্রপোর্শনাল টু এমটি, পাই ইজ প্রপোর্শনাল টু এমটি, তাই না? এবার এই প্রপোর্শনালিটি থেকে যখন আমরা সমান চিহ্ন আনবো, তখন এখানে যে কনস্ট্যান্টটা আসবে, এই কনস্ট্যান্টটা হচ্ছে আর। এখানে যে কনস্ট্যান্টটা আসবে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে আর। হুম। এবার এই আর কেন আসছে এখানে? মনে আছে আমরা যখন গ্যাস করেছিলাম, গ্যাসে মানে ক্লাস 11-এ গ্যাসের কনস্ট্যান্ট পড়ার সময় সেখানে পিভি ইকুয়ালস টু এন আর টি বলে। এবার এখানে অসমোটিক প্রেশারের এখানে যে আমাদেরকে যে কনস্ট্যান্টটা আমরা পেয়েছিলাম, সেই কনস্ট্যান্টটাকে ক্যালকুলেট করে দেখা যাচ্ছে সেটা যেটা আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সেই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের সাথে আমাদের এইখানকার যে অসমোটিক প্রেশারের ক্ষেত্রে যে কনস্ট্যান্টটা আসছে, এই কনস্ট্যান্টটা কি হয়ে যাচ্ছে? সেম হয়ে যাচ্ছে। এই কনস্ট্যান্টটা কি হচ্ছে? সেম হয়ে যাচ্ছে। সেজন্য এই যে এখানকার যে কনস্ট্যান্টটা, ওই জন্য সেটাকে আমরা আর দিয়েই ডিনোট করি। এই আরটা কোনটা? এই আরটা হচ্ছে যেটা আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেই আরটা, এই আরটাও হচ্ছে সেম। ওটাও যেটা, এটাও হচ্ছে সেটাই। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাই, মানে এখানে আর এর যে ভ্যালুটা বসবো, সেটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের ক্ষেত্রে যে ভ্যালু ছিল, সেই ভ্যালুই কিন্তু এক্ষেত্রেও বসবো। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা যে আমাদের অসমোটিক প্রেশারটা যেটা পেলাম, সেই অসমোটিক প্রেশারের আমরা যে ফর্মুলাটা পেলাম সেটা কি? পাই ইজ ইকুয়ালস টু আর এম টি। পাই ইজ ইকুয়ালস টু কি? আর এম টি। এখানে এমটা কি? এমটা হচ্ছে আমাদের মোলারিটি। মোলারিটি আমরা জানি, মোলারিটি কি? নাম্বার অফ মোলস অফ সলিউট কোথায়? 1 লিটার দ্রবণে। ভলিউম অফ সলভেন্ট, সলভেন্ট না সরি, সলিউশন, ভলিউম অফ সলিউশন ইন লিটার, ইন লিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোলারিটি, এটার উপরে টেম্পারেচারের উপরে, আর আমাদের যে গ্যাস কনস্ট্যান্ট, এই তিনটাকে যদি আমরা গুণ করি, এই তিনটাকে গুণ করলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে আমাদের অসমোটিক প্রেশার। ঠিক আছে, বোঝা গেল? এবার এটার পরে আমরা আরেকটা জিনিস করব, সেটাকে আমরা বলি হচ্ছে রিভার্স অসমোসিস। আমরা সেটাকে কি বলি? রিভার্স অসমোসিস। আরো শুনেছি না আমরা, আরো যে আহ বিভিন্ন ধরনের কোম্পানি থাকে না, যারা হচ্ছে আরোতে বলে যে সব শুদ্ধ জল, তাই না, ভালো পরিষ্কার জল, শুদ্ধ জল। তো সেই যে জলের জন্য যে অনেকের বাড়িতে দেখবে আরো লাগানো থাকে, তাই না? তো ওই যে আরো গুলো লাগানো থাকে, তো সেটাকে আমরা কি বলছি? আর ও, রিভার্স অসমোসিস। সেই যে আমাদের যে জল খাওয়ার জন্য সেই যে মেশিন গুলো আমরা ইউজ করি, সেটা যেই মেকানিজমে কাজ করে, ওটাও কিন্তু হচ্ছে তোমার রিভার্স অসমোসিস। সেই মেকানিজমটাও কি? সেটাও কিন্তু রিভার্স অসমোসিস। সেটা হচ্ছে রিভার্স অসমোসিস। এবার যে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে রিভার্স অসমোসিস। এটা হচ্ছে রিভার্স অসমোসিস। এবার আমরা যখন হচ্ছে তোমার অসমোটিক প্রেশার বোঝার চেষ্টা করছিলাম, তখন আমরা এরকম একটা ছবি এঁকেছিলাম। এখানে আমরা পিস্টন দিয়ে প্রেশার ক্রিয়েট করছিলাম। আমরা কি বলছিলাম? এটা হচ্ছে আমাদের সলভেন্ট, না এটা হচ্ছে আমাদের সলিউশন, রাইট? এদিকে সলিউশন ছিল, সলিউশন, আর এটা কি? আমাদের সলভেন্ট।
পিওর সল্ট। ঠিক আছে? আচ্ছা, এবার এদিকের কনসেন্ট্রেশন হচ্ছে C1, এদিকের কনসেন্ট্রেশন হচ্ছে C2, মাঝখানে এখানে কি আছে? মাঝখানে আছে হচ্ছে একটা অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে? মাঝখানে কি আছে? মাঝখানে একটা অর্ধভেদ্য পর্দা আছে। আচ্ছা, এবার আমরা কি বলেছি? আমরা বলেছি C1 টা কার থেকে বড়? C2 থেকে বড়। এবার তাহলে কি হচ্ছে? আমাদের C2 যেটা এখানটা থেকে পিওর সলভেন্ট থেকে আমাদের হচ্ছে ক্রমশ সলভেন্ট সলিউশনের দিকে চলে যাচ্ছে অর্ধবৃত্ত পর্দাকে ভেদ করে। তো এই যে ঘটনাটা এটাকে আমরা বলছি হলো অসমোসিস। এবার ওপর থেকে এই পিস্টনটা দিয়ে যখন আমরা এখানে প্রেসার দিচ্ছি, যখন আমরা প্রেসার দিচ্ছি, সেই প্রেসার দেওয়ার ফলে যেই প্রেসারটা দেওয়ার ফলে হচ্ছে এই সলভেন্টটার এদিকে যাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে যদি আমরা প্রেসার দিই তাহলে এ তো এদিকে আর আসতে চাইবে না, তাই না? এদিকে যদি প্রেসার বেশি হয় তাহলে ওই দিকে আসতে আরো বেশি প্রেসার হবে। তাহলে গোটা সিস্টেমটা কি হবে? আমাদের আনস্টেবল হয়ে যাবে, সেটা কখনোই আমাদের সিস্টেম করতে চাইবে না। জন্য এদিকে প্রেসার দিলে কি হবে? এদিকে হচ্ছে যেতে চাবে। কিন্তু যেহেতু অর্ধবৃত্ত পর্দা দিয়ে সলভেন্টের কণা যেতে যেতে পারলে আমাদের সলিউটের কণা, দ্রাবের কণা যেতে পারে না, সেজন্য কিন্তু এদিক থেকে এদিকে কোনো সলিউটের গমন, কোনো দ্রাবক গমন কিন্তু হবে না। ঠিক আছে? কিন্তু যখন এখানে প্রেসারটা এমন হবে যে প্রেসারটা দেওয়ার ফলে এ দুটো স্থির হয়ে যাচ্ছে, এ দুটো স্থির হয়ে যাচ্ছে, সেই ঘটনাটাকে আমরা কি বলছি? সেই ঘটনাটাকে আমরা বলছি হলো তোমার অসমোসিস। সেই ঘটনাটাকে আমরা বলছি হলো অসমোসিস। আর যেই প্রেসারটা দেওয়ার ফলে এই দুটো যে এখান থেকে যে পিওর সলভেন্টটা আমার সলিউশন থেকে চলে আসে, সেই আসাটা বন্ধ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা তখন কি বলছি? অসমোটিক প্রেসার। এবার ধরো যদি এদিকে আমরা অসমোটিক প্রেসার যেটা, অসমোটিক প্রেসারের থেকে যদি বেশি প্রেসার দিই, এদিকে যেই প্রেসারটা আমরা দেবো এই প্রেসারটা যদি অসমোটিক প্রেসারের থেকেও বেশি হয়, এই অসমোটিক প্রেসারের থেকেও বেশি প্রেসার আমরা এদিকে দিই, তাহলে কি হবে? অসমোটিক প্রেসারের থেকেও বেশি প্রেসার যদি আমরা এদিকে দিই তাহলে কি হবে? এই দিক থেকে যে সলভেন্ট, এদিকের যে সলভেন্ট, এই সলভেন্টটা এদিকে যাওয়া শুরু করবে, এই সলভেন্টটা এদিকে যাওয়া শুরু করবে। এই ঘটনাটাকে আমরা কি বলি? এই ঘটনাটাকে বলে হচ্ছে রিভার্স অসমোসিস। এটাকে ধরো তোমার সমুদ্রের যে জল, সেই সমুদ্রের জলের ডিস্যালাইনেশনে মানে নোনতা জল থেকে বিশুদ্ধ জল নেওয়ার ক্ষেত্রে বা ওয়াটার পিউরিফিকেশন এটা ইউজ করা হয়। কেন? কারণ কি? এদিকে থেকে ধরো খালি যে সলভেন্টটা এদিকে যেতে পারবে, এদিকে আমার পিওর সলভেন্টই ছিল, আর এদিক থেকে পিওর সলভেন্ট এদিকে যেতে পারবে। কিন্তু যদি কোনো ইমপিউরিটি থাকে, কোনো আয়ন থাকে, আর কি থাকে, যদি ধরো আমাদের কোনো অনুদ্বায়ী দ্রাবক, সেই দ্রাবকগুলো তো যেতে পারবে না। কে যেতে পারবে? খালি সলভেন্ট। সলভেন্টটা এদিকে চলে গেলে কি হবে? সেখান থেকে আমরা বিশুদ্ধ জল পাবো। এটাকে আমরা কি বলি? আরো, তাই না? আরো দিয়ে আমরা বিশুদ্ধ জল খেতে পারি বলি আমরা। সেই জিনিসটাই হচ্ছে আমরা বলি কি করতে হবে? অসমোটিক প্রেসারের থেকেও বেশি প্রেসার দিতে, অসমোটিক প্রেসারের থেকেও কি করতে হবে? বেশি প্রেসার দিতে হবে। যদি অসমোটিক প্রেসারের থেকেও বেশি প্রেসার দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে যে হচ্ছে আমাদের যে কেসটা তৈরি হবে সেখানে কি হবে? যে বেশি কনসেন্ট্রেশন যেখানে, সেই বেশি কনসেন্ট্রেশনের সলিউশন থেকেই পিওর সলভেন্টের দিকে সলভেন্টের যাওয়া শুরু করে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা কি বলি? এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে রিভার্স অসমোসিস। এটা কিসে কিসে ইউজ করা হয়? তোমার ডিস্যালাইনেশনে, যখন হচ্ছে তোমার সমুদ্রের জল থেকে আহ বিশুদ্ধ জল বানানোর ক্ষেত্রে বা জল পিউরিফাই করার ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয়। দেখবে যখন বাড়িতে কারোর আরো লাগানো থাকে তখন কি হয়? সেখানে ইলেকট্রিসিটি কানেকশন লাগে না? কেন লাগে ইলেকট্রিসিটি কানেকশনটা? এই এক্সট্রা চাপটা দেওয়ার জন্য, এই এক্সট্রা প্রেসারটা দেওয়ার জন্য, যেটা আমাদের অসমোটিক প্রেসারের থেকেও বেশি হয়, যার জন্য হচ্ছে ইমপিউরিটিস গুলো থেকে যায়। আর কি হয়? আমরা পিওর সলভেন্ট, পিওর জল হচ্ছে আমরা পেতে পারি, যেটা সমুদ্রের জলকে, যেটা নোনা জলকে নর্মাল করার জন্য যে প্রসেসটা, ওটা এরকম ভাবেই করা হয়। এটা খুব কস্টলি প্রসেস একটা, কিন্তু এরকম ভাবে হচ্ছে আমরা বিশুদ্ধ জল পেতে পারি। ঠিক আছে? এখান থেকে আরো তিনটে টার্ম হচ্ছে আমাদেরকে দেখতে হয়। ফার্স্টে যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে আইসোটনিক। আইসোটনিক, আইসোটনিক মানে কি? আমরা বলবো যে দুটো আমাদের যদি সলিউশন দেওয়া থাকে, সেই দুটো সলিউশনের যখন আমাদের অসমোটিক প্রেসারটা সেম, অসমোটিক প্রেসার সেম,
যদি দুদিকের অসমোটিক প্রেশার সেমই হয়, তাহলে কি আমাদের কোনো দিক থেকেই কোনো দিকে সলভেন্টের যাতায়াত হবে না। সেই সেই ঘটনাটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো যে আইসোটনিক। এবার মানে কি, আমার দুটো যে সলিউশন আছে, তাদের অসমোটিক প্রেশারটা সেম, মানে আমরা কি বলতে পারি যে পাই ওয়ান ইকুয়ালস টু পাই টু। আর পাই থেকে আমরা কি জানি, পাই ওয়ান কি হয়, আমাদের হয় M1 আর টি। আর এখানে পাই টুটা কি হবে, M2 আর টি। টিটা কি, টেম্পারেচার। এটা আমরা ধরেই নিই যে দুটো সলিউশন যখন এক এক মানে একই পরিবেশে যখন আছে, তাহলে কি হবে, তখন তাদের টেম্পারেচারটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেওয়া থাকে, যে টেম্পারেচারটা কি হয়, টেম্পারেচারটা সেম। আর কি, আর আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাহলে আর এর যে আরটাও কি হবে, সেম হবে। তাহলে আর টি যদি কেটে যায়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে তাহলে যদি দুটো সলিউশনের অসমোটিক প্রেশার সেম হয়, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো, যে তাদের যে মোলারিটি সেই মোলারিটিটাও কি হবে, সেম। ঠিক আছে। আরেকটা কি হয়, হাইপোটনিক। হাইপো মানে কি, হাইপো মানে হচ্ছে কম। হাইপো মানে হচ্ছে কম, মানে আমাদের দুটো সলিউশন আছে। ধরো আমরা ধরলাম একটা সলিউশন হচ্ছে সলিউশন ওয়ান, একটা হচ্ছে সলিউশন টু। এবার আমাদের সলিউশন ওয়ানের যে কনসেন্ট্রেশনটা, সলিউশন ওয়ানের যে অসমোটিক প্রেশারটা, সেই অসমোটিক প্রেশারটা যদি পাই ওয়ান হয়, সলিউশন টু এরটা যদি পাই টু হয়, যদি বলে হাইপোটনিক, যদি বলে যে পাই ওয়ানটা হচ্ছে হাইপোটনিক পাই টু এর থেকে, তার মানে কি পাই ওয়ানটা হচ্ছে পাই টু এর থেকে ছোট হবে। হাইপো মানে কি, ছোট। সেজন্য আমরা কি বলবো, যে পাই ওয়ানটা যেটা, সেটা হচ্ছে পাই টুটার থেকে কি হবে, পাই ওয়ানটা পাই টুটার থেকে ছোট হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে যেটা আরেকটা আসে, সেটাকে আমরা বলি হচ্ছে হাইপারটনিক। একটাকে আমরা কি বলছি, হাইপারটনিক। হাইপার মানে কি, হাইপার মানে হচ্ছে বেশি, বড়। তাহলে যদি আমরা বলি যে আমাদের সলিউশন ওয়ান আর সলিউশন টু আছে, তাহলে সলিউশন ওয়ান এর অসমোটিক প্রেশার যদি আমাদের বলে পাই ওয়ান, আর অসমোটিক আর সলিউশন টু এর যদি বলে পাই টু, তাহলে যদি বলে যে সলিউশন ওয়ানটা হচ্ছে হাইপারটনিক সলিউশন টু এর থেকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, যে পাই ওয়ানটা তখন কি হবে, পাই টু এর থেকে বেশি হবে। এবার যখন হচ্ছে আমাদের আইসোটনিক হবে, দুদিকেই যদি সেম হয়, তাহলে কোনো দিক থেকে কোনো দিকে হচ্ছে কোনো সলিউশনের আদান প্রদান হবে না। এবার হাইপোটনিকে কি হচ্ছে, এদিকের প্রেশারটা কম, এদিকের প্রেশারটা কি বেশি, এদিকের প্রেশারটা কম, এদিকের প্রেশারটা বেশি। তাহলে বেশি যেদিকে প্রেশার, সেদিক থেকে কম প্রেশারের দিকে হচ্ছে আমাদের সলিউশন আসবে, আর সলভেন্টটা আসবে। আর এখানে যদি আমাদের পাই ওয়ানটা যেটা, সেটা যদি পাই টু এর থেকে বেশি হয়, তাহলে কি হবে, এখানে এদিক থেকে এদিকে আমাদের সলিউশনটা হচ্ছে, সলিউশনের মধ্যে যদি আমাদের পাই পাই ওয়ান এর মানটা যেদিকটাতে হচ্ছে বেশি হবে, সেদিক থেকে আমাদের সলভেন্ট কি হবে, যেদিকে পাই টু থাকবে সেদিকে হচ্ছে কমন করবে। ঠিক আছে। তাহলে আজকে আমরা দুটো আমাদের খুব ইম্পর্টেন্ট কোয়ালিটেটিভ প্রপার্টি দেখলাম। একটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, আমাদের ফ্রিজিং পয়েন্টটাতে কি করে আমাদের একটা কোনো পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্টটা কমে যাচ্ছে, তার মধ্যে কোনো একটা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য একটা দ্রাবক দ্রবীভবনের ফলে, সেই জিনিসটাকে আমরা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট দিয়ে বোঝার চেষ্টা করলাম। তারপরে আমরা কি করলাম, আমরা অসমেটিক প্রেশার বুঝতে গিয়ে ফার্স্ট আমরা ডিফিউশন বুঝলাম। ডিফিউশনের পরে আমরা হচ্ছে অসমোসিস কাকে বলছি আমরা সেটা বোঝার চেষ্টা করলাম। তারপর আমরা অসমোটিক প্রেশার কাকে বলে, অসমোটিক প্রেশারটাকে আমরা নির্ণয় কিরকম করে করব, রিভার্স অসমোসিস, তারপরে আইসোটনিক, হাইপারটনিক আর হাইপোটনিক, এই তিনটে সলিউশন কিরকম করে আমরা কোনটাকে কাকে বলতে পারি, সেটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করবো। ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এত দূরই থাকুক, তোমরা ভালো মতো করে পড়াশোনাগুলো করে নেবে, ঠিকঠাক মতো করে পড়াগুলো রেডি করে রাখবে, যাতে পরের ক্লাসের আগে তোমাদের এই এতক্ষণ অব্দি যেগুলো পড়ালাম, সেই জিনিসগুলো কিন্তু যেন রেডি থাকে। এই জিনিসগুলো যখন রেডি থাকবে, তখন পরের দিন যখন আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টর শুরু করবো, ভ্যান্ট অফ ফ্যাক্টরের ক্ষেত্রে কিন্তু এই আগের জিনিসের নলেজ গুলো খুব ইম্পর্টেন্ট হবে। এই আগের পড়াগুলো যখন রেডি থাকবে, তখন ভ্যান্ট অফ ফ্যাক্টর যখন আমরা পড়বো, তখন কিন্তু সেটাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। তোমরা এতদূর পড়াটা ভালো মতো করে রেডি করে রাখো। নেক্সট ডে আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টর দিয়ে আমাদের পড়া স্টার্ট করবো। ঠিক আছে। ওকে। বাই দেন।